পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 2। এই গল্পটি শুধু রোদ্র এবং অরিনকে নিয়েই নয়, এখানে থাকছে আরও ধামাকা। থাকছে মির্জা এবং এহসান পরিবার নিয়ে অনেক অনেক রহস্য। আর যারা এখনও সিজন 1 শুনেনি সঙ্গীন হৃদয় অনুভূতি, অবশ্যই পুতুলদারি প্লেলিস্টে গেলেই সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 1 অবশ্যই পেয়ে যাবেন। তো চলুন গল্পে ফেরা যাক। এহসান এবং মির্জা বাড়ির সম্পর্ক আদতে কতটুকু রহস্যে ঘেরা আমরা জেনে যাই আর দেখে আসি রৌদ্র আর মুগ্ধর সরাসরি লড়াই। দীর্ঘ 3 মাসের বিদেশ যাত্রা শেষে অবশেষে বাড়ি ফিরেছেন এহসান বাড়ির মধ্যমণি ডক্টর ইফতেখার এহসান রৌদ্র। সঙ্গে তার ছোট্ট আদুরে বৌজান অরিনও যে আছে। 3 মাসের ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ির বড় ছেলে এবং মেয়ে বাড়িতে ফিরেছে। এই নিয়ে সেই সকাল থেকে এহসান বাড়িতে চলছে ব্যাপক তোড়জোড়। এর আগে রৌদ্র বেশ কয়েক বছর বিদেশ কাটালেও অরিন যে এই প্রথম এতগুলো দিন দেশের বাইরে ছিল। সাব্বির, এহসান এবং রাফিয়া বেগমও মেয়ের অনুপস্থিতিতে একদিনে কেমন মূর্ছা গিয়েছেন মনে হচ্ছে। মেয়ের আগমনী বার্তা পেয়ে মূর্ছা পড়া মানুষ দুটোর মুখ আজ কেমন হাসি ফুটে উঠেছে। ওদিকে কবির সাহেবেরও যে একই হাল। গম্ভীর মুখ কবির সাহেব বাড়ির মুখ্য কর্তা হওয়ার দরুন খুব একটা আনন্দ প্রতিক্রিয়া না দেখালো। মনে মনে তিনি বেশ খুশি। আধুনিক সাজসজ্জা সজ্জিত এহসান বাড়ির বড় ডাইনিং রুমটা বাঁ দিকে রান্নাঘরের অবস্থান। সেথায় আপাতত বাড়ির 4 বধূ রান্নার কাজে ব্যস্ত। বড় পতু জুবাইদা বেগম দক্ষ হাতে খুন্তি নাড়ছেন কড়াইয়ে। সম্পূর্ণ রান্নাঘর জুড়ে মম করছে কাতল মাছের পাতলা ঝোলের সুঘ্রাণ। তার পাশে চুলোতেই মাংস কষাতে ব্যস্ত রাফিয়া বেগম। 2 বেআইন মিলে হাসছে আর টুকটাক কথা বলছে। তাদের হাত দুটো কেমন দক্ষতার সাথে রান্নায় মত্ত। তাদের থেকে খানিকটা দূরে সবজি কাটাকুটিতে মত্ত হয়েছে বাড়ির কাজের মেয়ে ফুলি। আট পরে গ্রামের নরম সরম স্বভাবের ফুলিটা কাজের চাইতে সাজসজ্জায় বেশি মনোযোগে। শ্যামবর্ণের মুখের পুরোটাই তার লেপটে আছে টেলকম পাউডারের উপস্থিতি। ঠোঁট ভরে রেখেছে গোলাপি রঙের লিপস্টিকে। মাথার ঘন কালো চুলগুলোতেও এক কোষ তেল দিয়ে টেনে টেনে 2 পাশে বেনি করে বেঁধেছে দুটো বিনুনি। মেয়েটা গুনগুন করে গান গাইছে আর চাকচাক করে কেটে দিচ্ছে গোল বেগুনগুলো। একটু পরেই ভাসতে দেওয়া হবে এগুলো। অন্যদিকে বাড়ির সেজো বউ মাইমুনা বেগম ব্যস্ত গোছ গাছে। তাকে আগ বাড়িয়ে সাহায্য করছেন ছোট বউ রাইসা বেগম। মানুষটার আবার রান্নার নাম শুনলেই গায়ে জড়াছে। তার বাদ বাকি বড় যারা রান্নাঘরে রান্না বান্নায় ভারী পচু হলো, তিনি এক্ষেত্রে লপটঙ্কা। যদিও এইসব নিয়ে বাড়ির বড় বউদের তেমন কোনো মাথা ব্যথা নেই, কেননা সবাই যে সবটা পারবে তেমনটাও তো কোনো কথা নয়। বাড়ির ড্রয়িং রুমের বড় সোফাটা আয়েশ করে বসে আছেন কবির সাহেব। হাতে তার গরম ধোয়া ওঠা 1 কাপ লাল চা। তার পাশের সোফাটায় বসে আছেন সাব্বির সাহেব। মানুষটার উৎসুক দৃষ্টি ক্ষণে ক্ষণে গিয়ে ঠেকছে ড্রয়িং রুমের দেয়ালে। সগৌরবে ঝুলে থাকা দেয়াল ঘড়িটার পানে। আহারে, বেচারার কাছে ফুট করেই কেন যেন মনে হচ্ছে আজ আর সময়টা বুঝি পার হবারই নয়। কবির সাহেব বার কয়েক আর চোখে পরখ করলেন ছোট ভাইয়ের হাপা পরক্ষণে চায়ের কাপে একটু আটটু চুমুক বসিয়ে সময় নিয়ে বললেন, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকালে কি সময় তাড়াতাড়ি কাটবে? আচমকা এহেন কথা থতমত খেয়ে বসলেন সাব্বির সাহেব। ঠোঁটের কোণে ভ্যাবলা কান্তের ন্যায় বেশ খানিকটা হাসি টানলেন। সদ্য আধ পাকা ধরা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলোতে খানিক আঙ্গুল চালিয়েই বলতে লাগলেন, না মানে ভাইজান, ওই আর কি। কবি সাহেব গম্ভীর মুখেই হাসলেন একটুখানি। কাপের গায়ে পরবর্তীতে চুমুকটা বসিয়ে ফের বললেন, প্লেন ল্যান্ড করবে বিকেলের দিকে, অথচ এখন বাজে মাত্র সকাল 10টা। তাই অপেক্ষা দীর্ঘায়িত না করে অফিসে চল, কাজ আছে। অন্য সময় হলে সাব্বির সাহেব হয়তো এক ছুটে লাফ দিয়ে তৈরি হয়ে যেতেন অফিস যেতে। তবে আজ কেন যেন মানুষটাকে হালসিমি ভর করেছে।
তিনি বড় ভাইয়ের বলা শর্ত চুপচাপ মাথা নুয়ে বসে রইলেন নিজ জায়গায়। কবির সাহেব দেখলেন সবটা, কাপের অবশিষ্ট চাটুকু গিলে নিয়ে অবশেষেই বললেন, কিরে, যাবি না? সাব্বির সাহেব মাথা তুলে চাইলেন, ঠোঁটের কোণে একটুখানি জোরপূর্বক হাসি টেনে দুনুমুনু করে বলতে লাগলেন, ভাইজান বলছিলাম কি, আজ আর না গেলে হয় না? বিচক্ষণ কবির সাহেব আগে আন্দাজ করে নিয়েছিলেন এমন প্রতিউত্তর, তাই তিনি মোটেও অবাক হলেন না, বরঞ্চ হাতের খালি কাপটা সোফার সামনে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালেন গম্ভীর মুখে। অতঃপর গায়ের সফেদ রঙা গঠনের ফতুয়াটা খানিক ঠিকঠাক করে নিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, বয়স হলো, তবে ভার বুদ্ধিটা আর হলো না। মুচকি হাসলেন সাব্বির সাহেব, এগিয়ে এসে সোফার উপর থেকে বড় ভাইয়ের ব্যাগটা আগ বাড়িয়ে হাতে তুলে নিলেন। পরক্ষণেই বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, চলো এগিয়ে দিয়ে আসি। অজ্ঞতা সামান্য ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে হাঁটা ধরলেন কবির সাহেব। সাব্বির সাহেবও পা বাড়ালেন ভাইয়ের পিছু পিছু। সেজো ভাই, ও সেজো ভাই, বলি কই তুমি? ছাদের কানিশ ঘেঁষে দাঁড়িয়ে আছেন তাইফ এহসান। পুলিশ স্টেশন থেকে জরুরি একটা কল আসায় ছাদে এসে কথা বলছেন তিনি। ভারপ্রাপ্ত ডিসি হওয়ায় মানুষটার হয়তো হয়েছে যত জ্বালা। বাড়িতে এসেও বসেও দুদণ্ড শান্তি মিলাবার জো নেই। যখন না তখনই ঠিক কল করে কাজ ধরিয়ে দিবে তাকে। ধুর, এসব কোনো কাজ হলো? তাইফ সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন। এমন সময় ছাদের দিকে ধেয়ে আসে তাসিক সাহেবের হাক তুলে তাইফ সাহেবকে ডাকতে ডাকতেই বেচারার প্রাণ বেরিয়ে আসবার জোগাড় যেন। তাইফ সাহেব তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালেন, গলা উঁচিয়ে ছোট ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বললেন, তুষু, আমি এখানে সাদে আছি। অতঃপর তার অমন সাড়া পেয়ে মিনিট খানিকের মাঝেই হন্তদন্ত পায়ে ছাদে এলেন তাসিক সাহেব। দুই হাতে তার দুটো পাঞ্জাবি। তিনি হাসি মুখে পাঞ্জাবি দুটো নিয়ে এগিয়ে আসেন তাইফ সাহেবের নিকট, বললেন, সেজো ভাই, একটা হেল্প করতো। তাইফ সাহেব হাতের ফোনটা প্যান্টের পকেটে ঝুঁকে শটান হয়ে দাঁড়ালেন। সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করলেন, কি হেল্প বল? তাসিক সাহেব গাল ভর্তি হাসি টানলেন। নরম রোদের আলোয় তার ফর্সা মুখের আদলটা কেমন চিকচিক করছে যেন। তিনি পর মুহূর্তে হাতের পাঞ্জাবি দুটো তাইফ সাহেবের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এ দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ বলো তো? তাইফ সাহেব এক পলক তাকিয়ে রইলেন পাঞ্জাবি দুটোর দিকে। একটা রং কালচে নীল, আরেকটা ঘি রঙা। কেন যেন তাইফ সাহেবের ঘি রঙা পাঞ্জাবিটা বেশ লাগলো। তিনি আলতো করে হাত রাখলেন সেটার গায়ে। পরক্ষণেই হালকা হেসে বললেন, এটাই তো ভাল লাগছে। তাসিক সাহেব দুষ্টু হাসলেন এবার। তৎক্ষণাৎ ঘিয়ে রঙা পাঞ্জাবিটা চেপে ধরলেন নিজের বুকের সঙ্গে। অপর পাঞ্জাবিটা এগিয়ে দিলেন তাইফ সাহেবের দিকে। দুষ্টু হেসে বললেন, নাও ধরো, এটা তোমার। তাইফ সাহেব অবাক হলেন এরূপ কাঞ্চে। তিনি পছন্দ করলেন ঘিয়ে রঙা পাঞ্জাবিটা, অথচ তাকে কিনা দেওয়া হলো নীল রঙেরটা। এ আবার কেমন কথা? তাইফ সাহেব হতবিহ্বলের ন্যায় জিজ্ঞেস করলেন। এটা কি হলো? তাসিক সাহেব প্যাকেট থেকে ঘিয়ে রঙা পাঞ্জাবিটা বের করতে করতে বলতে লাগলো, কি আবার, দুটো পাঞ্জাবি এনেছিলাম, ভাবলাম তুমি আধ বুড়ো বয়সের মানুষ, একটা না হয় তোমাকেই দেই, তাই দিয়ে দিলাম। তোমায় একটা দেখলে আমি কত উদার। তাইফ সাহেব ছুটেই গেলেন মুহূর্তেই। কোমরের দুই ধারে হাত রেখে ঝাঁঝালো কঞ্চে বললেন, উদার না সাই? এই, তোকে আমি বলেছিলাম আমার পাঞ্জাবি দিতে, তুই কেন আগ বাড়িয়ে পাঞ্জাবি আনলি? আবার আনলি তো আনলি, আমি যেটা পছন্দ করলাম সেটা নিজে নিয়ে গিয়ে আমার অন্যটা দিলি যে। তাহলে জিজ্ঞেস করলি কেন কোনটা পছন্দ? তাসিক সাহেব বাঁকা হাসলেন, এগিয়ে এসে সোজা ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরলেন আলগোছে। অতঃপর ভীষণ বিজ্ঞ ভাবসাব নিয়ে বললেন, আরে সেজো ভাই, তুমিও না, তোমায় দেখলে আমার সত্যি মনে হয় তোমার চুল পেকেছে বাতাসে নট বয়সে। দেখো, আমি সেই সকাল থেকে ভেবে যাচ্ছিলাম তোমায় কোনটা দেব। একবার ভাবলাম নীলটা দেই, তবে পরক্ষণে মনে হলো গিয়ে ঘরের চাইতে আমার বোধহয় নীলটাই বেশি মানাবে। মানে মোদ্দা কথা, আমি যেটাই তোমার জন্য চুজ করতে চাই, আমার তখনই মনে হয় তোমার চেয়ে চুজ করা পাঞ্জাবিটা বোধহয় আমারটার হাতে বেশি সুন্দর। যার এক ঠ্যাং আর এক ঠ্যাং করবে, তার আবার এই বয়সে এত বেশি সুন্দর লাগলেই কি আর না লাগলেই কি বলো তো? তাই কনফিউশন দূর
করতে তোমার কাছে এলাম। তুমি যেহেতু বললে ঘিয়েটা তোমার পছন্দ হয়েছে, তার মানে এটা বেশি সুন্দর, তাই নিয়ে নিলাম। বুঝছো না ব্যাপারটা? তাইব সাহেব ফুসছেন রীতিমতন, কথায় কথায় তাকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছে। কোন সাহসে? কি বা এমন বয়স হয়েছে তার? তাই তিনি কি আর অত বুড়ো হয়েছেন নাকি? তাইব সাহেব তৎক্ষণাৎ ঝটকা মেরে তাসিক সাহেবের হাতে সরিয়ে দিলেন কাঁধ থেকে। পরক্ষণেই মনে মনে দুষ্টু হেসে কপট ভাব নিয়ে বলতে লাগলেন, অ্যাকচুয়ালি তুই একদম ঠিক বলেছিস তোষু। ওই ঘিরি রঙা পাঞ্জাবির থেকে এটা বেশি সুন্দর। আই মিন দেখ, এটার এমব্রয়ডারিটাও কতটা নিখুঁত, ফিনিশিংটাও বেশ সুন্দর। যাকে ভালোই হলো, তুই ওটাই রাখ, আমি না হয় এটাই রাখলাম। বলে কথাটা বলেই অলক্ষে বাঁকা হাসলেন তাইব সাহেব। পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরলেন সামনের দিকে। ওদিকে তাসিক সাহেব পড়লেন এবার মহা চিন্তায়। তার মগজে এখন শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তবে কি সত্যি সেজো ভাইয়েরটা বেশি সুন্দর? সকাল পেরিয়ে বেলা নামবার জোগাড়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটিতে মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে। খাটের উপর বেঘরে ঘুম হচ্ছে অনেক। এহসান বাড়ির দ্বিতীয় নবাব পুত্র সে। ঘুম কাতরে ছেলেটা ঘুমের মাঝে একবার পাশ হাতে খুঁজলো কাউকে, তবে পাশে প্রিয় মানুষের উপস্থিতি টের না পেয়ে ঘুমের মাঝেই চোখ দুটো আপনা আপনি কুঁচকে আসে তার। সে তৎক্ষণাৎ চোখ দুটো মেলে তাকায়, এইদিক ওইদিক চেয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। পরক্ষণই গলা উচ্চি ডেকে উঠছে। বউ, এই বউ, কোথায় তুমি? বউ। হঠাৎ হাত ডাকে তড়িঘড়ি করে আজ অর্ধ ভেজা কাপড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইকরা। মেয়েটার চোখে মুখে একটা ভীতির চাপ। সে এগিয়ে এসে সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করল, কি হলো এভাবে চেঁচাচ্ছ যে? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? অনেক মেকি রাগ নিয়ে কিছু বলতে যাবে, অমনি তার নজর গিয়ে ছেকলো ইকরার ভেজা গায়ের দিকে। মেয়েটা বুঝি সবে গায়ে পানি ঢেলেছিল, চুলগুলো থেকেও এখনো তার চুপচুপ করে ঝরছে পানির ফোঁটা। পরক্ষণে সালোয়ার কামিজটা ভিজে গিয়ে লেপটে গিয়ে আছে গায়ের সঙ্গে। ফলস্বরূপ নারী দেহের প্রতিটি ভাঁজ আপাতত স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে তার। অনেক এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে ভ্যাবলার মতন তাকিয়ে রইল মেয়েটার দিকে। ওদিকে ইকরা অস্থির, কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর না পেয়ে মেয়েটা হয়ে চিন্তিত হয়ে আরেকটু এগিয়ে আসে অনিকের নিকট। পরক্ষণেই এক হাত বাড়িয়ে রাখলো অনিকের কপাল বরাবর, অতঃপর চিন্তিত সুরে বলল, কি হলো আপনার? কথা বলছেন না কেন? শরীর খারাপ লাগছে? অনিকের কি হলো কে জানে। ছেলেটা কেমন হতবুদ্ধির ন্যায় উপর নিচ মাথা নাড়লো আলতো করে। তা দেখে ইকরা এবার বেজায় চিন্তিত। সে এক দুশ্চিন্তা নিয়েই বলে, একটু বসুন, আমি কাপড়টা পাল্টে আসি। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে কদম বাড়ায় ইকরা। তবে তক্ষুনি ঘটলো আরেক বিপত্তি। পেছন থেকে হুট করেই তার এক হাতের কবজি টেনে ধরে অনেক ইকরার কদম থমকায়। সে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, ইশারায় জিজ্ঞেস করে, কি? অনেক মৃগস্তের ন্যায় ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। পর মুহূর্তেই মেয়েটার হাত টেনে তাকে এক ঝটকা এনে ফেললো নিজের বুকের কাছে। ঘটনার আকস্মিকতায় বেচারি ইকরা হতভম্ব। কি থেকে কি হলো সেটা টের পাওয়ার আগেই তাকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে অনেক ইকরার কাঁধে আলতো করে নাক ঘষে নেশারো কঞ্চে বলে উঠছে, আমাকে পাগল করে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? তৎক্ষণাৎ খানিক কেঁপে উঠছে ইকরা। পিঠে শিরদাঁড়া বেয়ে এই বুঝে নেমে গেল এক অদ্ভুত শীতল স্রোত। অনেক সময় নিয়ে ইকরারকে নিজের বুক থেকে সরালো। পর মুহূর্তে মেয়েটাকে আলতো করে শুয়ে দিল বিছানায়। অতঃপর মেয়েটার দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, সুন্দর লাগছে বউ। ইকরা লাজুক হাসলো। চোখ দুটো তার হুট করে নেমে গেল লাজুকতার ভারে। অনেক বেশ মুগ্ধ হয়ে দেখলো সবটা। পরক্ষণে মেয়েটার দিকে এগিয়ে আসতে ইকরা কেমন ইতস্তত হয়ে বলে উঠছে, এখন না প্লিজ, নিচে সবাই রাখছে। অনেক পাত্তা দিল না মেয়েটার এহেন বাক্য। সে এগিয়ে এসে দুম করে মুখ গুজে দিল ইকরার কণ্ঠদেশে। সে তাই মুখ রেখে হিসিয়ে পড়ল, জাস্ট ফোকাস অন মি বেবি, বাকিটা আমি দেখবো। বাড়ির ড্রয়িং রুম ভর্তি মানুষজন। কিছুক্ষণ আগে বাড়িতে এসে উপস্থিত হয়েছে আমরিন বেগম ও তার পরিবার। ইফতি এতক্ষণ সবার মাঝে বসে থাকলো, এখন একটুখানি ফাঁক পেয়ে সুরসুর করে চলে গেল সিঁড়ির দিকে। গুনে গুনে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠছে দুরু দুরু বুকে। কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতেই সামনে পড়লো অনেক। ইফতি তাকে দেখতে পেয়ে আলতো হেসে কুশলাদি বিনিময় করল।
অনেকও করলো, তবে ছেলেটার চোখে মুখে কেমন দুষ্টুমির ছাপ স্পষ্ট। সে কঞ্চ খাদে নামিয়ে ইফতিকে কেমন সন্দিহান গলায় বলল। কি ব্যাপার সম্বন্ধে, কই যাও? ইফতি ঠোক গেল একটু। এহেন কথা আর প্রত্যুত্তরে বলার মতো কথা গোছাতে চলে গেল মিনিট খানিকের সময়। অনেক এবার বাঁকা হাসলো পা ফেলে ইফতিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে সুর চেড়ে বলতে লাগলো। প্রেমের মরা জলে ডুবে না। কথাটা শেষ করে অনেক আর থামলো না সেথায়। গলায় আগের ন্যায় সুর চেনে চলে গেল সিঁড়ি পেয়ে। এদিকে তার এরূপ কথায় বেশ কিছুটা অবাক হলো ইফতি। হয়তো সে ভাবছে। অনেক ভাই কি তবে আমার ব্যাপারে কিছু টের পেল? পর মুহূর্তে আবারও নিজের এহেন ভাবনায় নিজেই চিন্তিত হলো ছেলেটা। ভাবলো সে না বললে অনেক ভাই জানলো কিভাবে। ইফতি নিজের এহেন ভাবনার মতো থেকে পা বাড়ায় দোতলার দিকে। মাথা নিচু করে করিডোরে হাঁটতে হাঁটতে সে যখন অরিনের শূন্য ঘরটাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, ঠিক তখনই ঘটলো আরেক কাণ্ড। হুট করে একজোড়া হাত তাকে এসে তৎক্ষণাৎ টেনে নিয়ে গেল অরিনের ঘরে। অতঃপর সেই হাতজোড়ার মালিক তাকে কোনো রূপ কথাবার্তার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ তাকে ঠেসে ধরলো দেয়ালের সাথে। ঘটনার আকস্মিকতায় বেচারা ইফতি হতভম্ব হয়ে গেল এক মুহূর্তের জন্য। সে তৎক্ষণাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখে আহিরা কেমন রণমূর্তি ভাব ধরে দাঁড়িয়ে আছে। মেজার ফর্সা মুখের আদলটাও রাগের কারণে লাল বর্ণ হয়ে আছে। নাকের ডগাটুকু ফুলে বালিশ। ইফতি ভয় ভয় শুকনো চোখ গেল কয়েকটা। আহিরা নাকের পাচা ফুলিয়ে নিজেদের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে দাঁড়ালো। এক হাতের কুনোই দিয়ে হুট করে চেপে ধরল ছেলেটার গাল। বেশ ভীষণই চটে গিয়েছে। কর্কশ গলায় বলতে লাগলো। কয়টা কল দিয়েছি সকাল থেকে, ফোন কোথায় থাকে? কি সমস্যা আপনার? কল ধরলেন না কেন? প্রেমটাও এখনো শুরু হলো না ঠিকঠাক মতো, আর অমনি শুরু হয়ে গেল আপনার ইগনোর করা। ইফতি কেমন দুনুমুনু করছে দাঁড়িয়ে থেকে। তা দেখে আরেক ধাপ চটলো আহি। কর্কশ গলায় ফের আগুন নিয়ে বলল। ওহ আচ্ছা, এখন কথা বলতেও ইচ্ছে করছে না। ঠিক আছে, ফাইন, বাই। বলেই সে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। গদগদ পা ফেলে ঘর ছেড়ে বেরোবে অমনি পেছন থেকে তার এক হাত টেনে ধরে ইফতি। আহি থামলো, তবে পেছনে না ফিরে কাট কাট কঞ্চে পড়ল। হাত ছাড়ুন। ইফতি ছাড়লো না, উল্টো নিজে থেকেই এগিয়ে এসে দাঁড়ালো মেয়েটার একদম কাছাকাছি। অতঃপর ভীষণ নরম কঞ্চে বলতে লাগলো। সরি। ভেতর ভেতর এহেন নরম কণ্ঠ শুনে রাগ গলে পানি আহির। তবুও বাইরে থেকে নিজের বুকভঙ্গিতে কপট রাগি রাগি ভাব নিয়ে বলল। হাত ছাড়ুন, আর ঢং করতে হবে না। ইফতি হঠাৎ করে ছেড়ে দিল আহির হাত। আহি হতবাক হয়ে গেল এহেন কালে। সে তৎক্ষণাৎ পিছিয়ে তাকায়, হতবাক কঞ্চে বলে। এটা কি হলো? ইফতি নিশ্চুপ, বুকের কাছে দু হাত বেঁধে নির্বাক হয়ে তাকিয়ে আছে আহির দিকে। চোখ মুখে তার নেই কোনো রূপ ভনিতার ছাপ। সে সময় নিয়ে চমৎকার হাসলো, অতঃপর মুগ্ধ কঞ্চে বলল। আমি আবার আজ্ঞাকারী পুরুষ ম্যাডাম। প্রেমিক হিসেবেও যেমন আজ্ঞাকারী, স্বামী হিসেবেও তেমন আজ্ঞাকারী থাকবো বলে আশাবাদী। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। কি হবে নাকি একাত্ম পরীক্ষা? আহিরা থমকায়, নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে রয় নিজ জায়গায়। চোখ দুটো তার কবেই নিচু হয়ে এসেছে। সেটা আদৌ এমনি এমনি নাকি লজ্জায়, তা বোঝা বড় মুশকিল। ইফতি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকে রইল মেয়েটার নত মুখ পানে। পরক্ষণেই বুকের কাছে বেঁধে রাখা হাত দুটো ছেড়ে দিয়ে এগিয়ে এলো নিঃশব্দ পায়ে। দাঁড়ালো আহির অভিমুখে, মাথাটা সামান্য নিচু করে আহির কান বরাবর মুখ নিয়ে ফিসফিস করে পড়ল। আপনি লজ্জাও পান ম্যাডাম? হতভম্ব হলো আহি। তড়িৎ চোখ দুটো তুলে অগ্নি দৃষ্টিতে তাকালো ইফতির দিকে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে বাড়লে ভস্মই করে দিবে বেচারা আহিরকে। ইফতি কেমন দুষ্টু হাসল। পরক্ষণেই মুখের কপজ ভয়ার্থ ছাপ ফুচিয়ে বলতে লাগলো। আরে আরে আস্তে ম্যাডাম, আপনার ওই চোখের আগুনে আমার মন বেচারা সেই কবেই ভস্ম হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এই দেহটা। আপনি কি চাইছেন এই মুহূর্তে আমার এই রোগ সোগা দেহটুকু ঝলসে যাক? না ম্যাডাম, অ্যাটলিস্ট এটুকু রেহাই দিন আমায়। দেহটা ঠিকঠাক না থাকলে আপনার বাবার সামনে দাঁড়াবো কি করে বলুন তো? সামনে না দাঁড়ালে আপনার হাতটাই বা চাইবো কিভাবে? এহেন কথায় আহির যদিও একটু লজ্জা পাওয়া উচিত ছিল, তবে সে তো আবার অন্য ধারার মেয়ে। লজ্জা টজ্জার ব্যাপারটা তার ধারে কাছে একটু কমই ভিড়ে।
আহি মাথা নাড়িয়ে 2 হাত বাঁধল বুকের কাছে, তারপর বেশ ভাব নিয়ে সুকোজকে সন্ধিহান গলায় বলল, শুধু হাত চাইবেন? তা বলি, এই গোটা আমিটাতে কি ফোসকা পড়েছে নাকি যে আপনি শুধু হাতটাই নেবেন? ইফতি হোঁচট খেলো এহেন কথায়। মুহূর্তে হতবিহ্বল হয়ে গেল মেয়েটার অমন আজগুবি যুক্তিতে। সে তৎক্ষণাৎ নিজের সাফাই 10 সুরে বলি উঠছে, ছি ছি, আমি তো কথার কথা বললাম আর কি। আমি আসলে শুধু আপনার হাত না, আপনার পুরো আহ, না মানে পুরো আপনাকেই চাইবো। ছেলেটাকে কথার জালে ফাঁসাতে পেরে মনে মনে বেশ আপ্লুত আহি। তবে বাহিরে থেকে নিজের মুখভঙ্গি কপট ভাব রেখে ধরে রেখে সে কেমন নাক ফুলিয়ে বলল, হয়েছে হয়েছে, আর সাফাই দিতে হবে না। হাহ। বলেই সে তৎক্ষণাৎ গট গট পা ফেলে চলে গেল রুম থেকে। এদিকে তার চলে যাওয়া দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেল ইফতে। আপন মনে পিড়পিড় করে বলল, মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা। হিয়া খোদা, এই ধানি লঙ্কার প্রতি ভালোবাসা যেমন দিয়েছো, তেমনি একে সামলানোর জন্য তৌফিকটাও দাও। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তার তেজে আলোটা এখন কেমন নরম হয়ে এসেছে। সোনালি কমলা রং মিশে গিয়ে এক অদ্ভুত তৃপ্তি ছড়াচ্ছে পশ্চিম দিগন্তে। এয়ারপোর্টের বিশাল কাচের দেয়াল সূর্যের সেই শেষ আলোটা পড়তেই ছকছক করছে কাজ। দূর থেকে দেখা যাচ্ছে প্লেনগুলো রানওয়ে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। কেউ নামছে ধীরে সুস্থে, কেউ আবার উড়াল দিচ্ছে প্লেনে বসে। এয়ারপোর্টের চারিপাশে মানুষের আনাগোনা, কারো হাতে লাগেজ তো কারো আবার চোখ দিয়ে বিদায় শেষ মুহূর্তের অশ্র, আবার কারো মুখে প্রিয়জন আসার অপেক্ষা। ঠিক যেমনটা এই মুহূর্তে সাব্বির সাহেব, কবির সাহেব এবং তার বাকি 2 ভাইয়ের মুখে ঝলকাচ্ছে। 4 জনই সেই ঘণ্টাখানিক আগে থেকে অপেক্ষা করছে, যদিও বা তারা জানেন প্লেন ল্যান্ড হতে এখনো বেশ খানিকটা সময় বাকি। তবু সাব্বির সাহেবের অত অধৈর্যপানে অবশেষে বাকিরাও চলে এলেন তাড়াতাড়ি। বেচারা সাব্বির সাহেব এসেছেন পর থেকে এক মুহূর্তের জন্য স্থির হননি কোথাও। বারবার জায়গা পরিবর্তন করে হাঁটছেন আর দৃষ্টি ফেলছেন কাছের দেয়ালের ওপারে। সঙ্গে আসা কবির সাহেব বার কয়েক তাকে বসতে বলল। তা শুনতে নারাজ সাব্বির সাহেব। তিনি তো অপেক্ষায় আছেন মেয়ের জন্য, ভীষণ অপেক্ষায়। প্রায় মিনিট 20 পর মাইকে এলান হলো প্লেন ল্যান্ডিং এর খবর। তা শোনা মাত্র ধরফুরি কাছের দেয়ালের সামনে এগিয়ে আসেন সাব্বির সাহেব। পেছন থেকে পেছন পেছন বাকিরাও এলেন ধীরে সুস্থে। সাব্বির সাহেবের তৃষ্ণাত চোখ দুটো মেয়েটাকে একটুখানি দেখার জন্য যেভাবে ছুটছেন, মনে হচ্ছে মেয়ে বুঝি তার দীর্ঘ 1 যুগ বছর পর দেশে ফিরছে। অবশ্য মেয়ের বাবা বলে কথা, মেয়েদের প্রতি বাবাদের আদরটুকু তুলনামূলকভাবে একটু বেশিই থাকে, সে কেউ মানুক বা না মানুক। এদিকে সাব্বির সাহেবের এহেন করুণ অপেক্ষা দেখে গলা শুকিয়ে এলো তায়েব সাহেবের। বেচারা ভাবতে লাগলেন তার ফুলের মতো মেয়ে দুটোর কথা। তারও তো বড় হচ্ছে তারা, বড় জোর আর কটা বছর, তারপর তারাও চলে যাবে পরের ঘরে। কথাটা ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠলো তায়েব সাহেবের। বুকটা কেমন ধরফর করতে লাগলো তার। তিনি মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলেন ক্রমাগত। পাশ থেকে তাশরিফ সাহেব বেশ খেয়াল করলেন ব্যাপারটা। তিনি অলক্ষ্যে এসে পাশে দিয়ে জড়িয়ে ধরলেন তায়েব সাহেবকে। চিন্তিত সুরে জিজ্ঞেস করলেন, সেজু ভাই, এই সেজু ভাই, কি হয়েছে তোমার? তায়েব সাহেব সময় নিলেন নিজেকে সামলাতে। পরক্ষণেই ধরে আসা কণ্ঠে কোনো মতেই বললেন, তসু, আমার আহিমাহিও একদিন আমার ঘর ছেড়ে চলে যাবে, তাই না? আমিও করে একদিন মেজো ভাইজানের মতো এভাবেই অপেক্ষা করব আমার মেয়ে দুটোকে একটুখানি দেখতে। মেজো ভাইজানের ব্যাপারটা না হয় আলাদা, অরিমামুনি আমাদের সাথেই থাকবে, ওদিন রাত চোখের সামনেই থাকবে আমাদের। তবে আমার মেয়ে দুটো, ওরা তো ঠিকই পরের ঘরে চলে যাবে, তাই না? তাসিক সাহেব গলা ধরে এলো মুহূর্তেই। সেজো ভাইয়ের প্রতিটি কথাই কেমন যেন বুকে গিয়ে বিঁধল তার। সে খানিক ঢোক গিল, পরপর সামান্য গলা খাকারি দিয়ে সান্ত্বনার বাণী আওড়ালো, শক্ত হও সেজু ভাই, নিজেকে সামলাও। মনে নেই বড় ভাইজান কি বলেছিল? তিনি বলেছিলেন মেয়ের বাবাদের শক্ত হতে হয়, এতটুকু শক্ত যতটুকু শক্ত হলে মেয়েদেরকে হাসি মুখে বিদায় দেওয়া যায়। তায়েব সাহেব বুঝলেন কিনা কে জানে। তিনি কেমন চোখ বুঝে নিলেন আলগোছে। মুখটাকে অদূরের আকাশের দিকে তাক করে অস্ফুট স্বরে বলেন, আল্লাহ ধৈর্য দাও।
হাতে বড় একটা ট্রলিতে চাপিয়ে রাখা গোটা কয়েকটা লাগেজ। ট্রলির হ্যান্ডেলে এক হাত দিয়ে ঠেলছে রৌদ্র, অন্য হাতে অরিনের হাত চেপে এগোচ্ছে সামনে। কিছুটা পথ এগোতেই রৌদ্র পায়ের গতি থামালো। অরিনও দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে, সন্দিষ্ট দৃষ্টিতে রৌদ্রের পানে তাকাতে। রৌদ্র হাসলো একটুখানি, শুকনো অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, সানশাইন, মনে আছে তো প্লেনে বসে কি বলেছিলাম? অনেক গাল বাগিয়ে হাসলো, ওপর নিচ মাথা নাড়ি আশ্বস্ত কঞ্চে বলল, আলবাত মনে আছে। আপনি যে আমায় হানিমুনে নিয়ে গেছিলেন, এটা আমি বাসার কারোর সামনে জিক্রিই করব না। বলবি না বলে এ পর্যন্ত 7 বার বলে ফেলেছিস। বাড়ির মানুষের সামনে মুখ ফসকে কথাটা আদৌ বলে বসিস কিনা তা নিয়ে পড়েছি আরেক টেনশনে। অরিন ভাবুক হলো এরপর থুতনিতে আঙুল ছেঁকিয়ে কি যেন একটা ভেবে বলল, 7 বার বলেছি? কই, আমার তো মনে হয় 9 বার বলেছি হানিমুনের কথা। তৎক্ষণাৎ মৃদু কপাল চাপড়ায় রৌদ্র আশপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে চুপচাপ এগিয়ে আসে অরিনের নিকট। ঘাড় সামান্য নিচু করে অরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, কি চাই তোর সানশাইন? কি দিলে আপাতত এই কথা পেট থেকে বেরোবে না তোর? অরিন বুঝি এতক্ষণ এই কথাটারই অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিয়ে বাঁকা হাসলো, গাড় বাঁকিয়ে রৌদ্রের দিকে চাইলো দুষ্টু চোখে। রৌদ্রের ন্যায় ফিসফিসিয়ে বলল, চিপাই চলো হানি, এসব কথা প্রাইভেটলি বলতে হয়। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মেয়েটা ইদানিং বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। বয়সের তুলনায় দ্রুত পেকে যাওয়া মেয়েটার ভাবসাব দেখলে মনে হয় রৌদ্রকে নাকে দড়ি বেঁধে ঘোরানোটাই যেন তার একমাত্র কাজ। রৌদ্র আর কি বা করবে, চুপচাপ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে ট্রলি ঘোরালো রেস্টরুমের দিকে। সেদিকে পা বাড়িয়ে বলে উঠল, চল। অরিনও নিঃশব্দে পা বাড়ায় রৌদ্রের পিছু পিছু। দুজনে রেস্টরুমের এসে দাঁড়ালো পাশাপাশি। রৌদ্র তখন অরিনের দিকে তাকিয়ে তারা দেখিয়ে জিজ্ঞেস করলো, ঝেড়ে কাজ কি লাগবে? অরিনও দুষ্ট হাসলো, একবার আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে তেমন চোখে না পড়ায় সে কেমন বাঁকা চোখে তাকিয়ে এগিয়ে এলো 2 কদম রৌদ্রের একদম কাছাকাছি এসে সেটার বুকের বাঁ পাশে হাত রাখলো আলতো করে। অতঃপর ছোট কোণে আবেদনময়ী হাসির ঝলক টেনে হাসকি স্বরে বলল, তোমাকে লাগবে হানি। রৌদ্র কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণেই দুষ্টু হাসলো। অরিনের ঘোলাটে হয়ে আসা চোখ দুটোর দিকে স্থির দৃষ্টি রেখে হিসিসি বলল, আগে বাসায় চল সানশাইন, যত লাগবে সবটুকুই দেবো। অরিনের হাতটা ধীরে ধীরে বুক হতে গড়িয়ে আসছে পেটের উপর। সেটা কিছুক্ষণ স্লাইড করতে করতে সে আবারও বলল, আমার বেবি লাগবে ডাক্তার সাহেব, অ্যান্ড ইটস ফাইনাল। তৎক্ষণাৎ মুখাবে পরিবর্তন ঘটল রৌদ্রর। হাসি মুখখানা তার মুহূর্তেই গম্ভীর হয়ে গেল কেন যেন। সে তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়িয়ে গম্ভীর মুখী বলল, আগে বলেছি এখনো বলছি সানশাইন, তুই এখনো খুব ছোট। বেবি ক্যারি করার জন্য তোর বয়স এখনো হয়নি জান বাচ্চা। কেন বুঝছিস না তুই? অরিন আগের ন্যায় নিজ সিদ্ধান্তে অটল থেকে ফের বলল, আমার চেয়ে তো কম বয়সী মেয়েদের বাচ্চা হচ্ছে ডাক্তার সাহেব, আমি অতটাও ছোট নই। রৌদ্র এবার ফ্রু কুচকায়, দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত কিরমির করে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। পরক্ষণেই হাত বাড়িয়ে মেয়েটার কোণে চেপে ধরে গম্ভীর মুখে বলল, বাসায় চল, এখন এসব নিয়ে ডিসকাস করার সময় নয়। বলেই সে উদ্যত হয় অরিনকে নিয়ে সামনে এগোতে। তবে বাদ সাধল অরিন চট করে রৌদ্রের হাতখানা থেকে নিজের হাত কোনোই ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলে উঠছে, না, আমি যাব না। প্রতিবার আপনার কথাই শেষ কথা হবে না ডাক্তার সাহেব। রৌদ্রের মেজাজ চটল তীক্ষ্ণ। সে দাঁতে দাঁত চেপে নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলল দীর্ঘ। পরক্ষণেই শক্ত হাতে নিজের ঘাড় মাসাজ করতে করতে বাঁকা চোখে তাকালো অরিনের দিকে, সময় নিয়ে বলল, তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? অরিনও মুখ পাকিয়ে অন্যত্র তাকায়। এতেই যেন আগুনে ঘি পড়ল রৌদ্রের। সেটা ফুস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড়িয়ে পড়ল। ড্যাম! বলে সে এগিয়ে এসে শক্ত করে চেপে ধরে অরিনের ডান হাতের কোণে। অতঃপর অরিনকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যায় কাউন্টারের সামনে। সেটায় দাঁড়িয়ে থাকা কর্মরত কর্মীকে পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকে 3টে 1000 টাকা নোট এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ডোন্ট ডিস্টার্ব।
কথা আছে বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট। কর্মীর ক্ষেত্রেও বুঝি তাই হলো। সে তৎক্ষণাৎ টাকাগুলো বাম হাতে বুক পকেটে গুজে অন্য হাতে ইশারা করলো ডান দিকে। রৌদ্র আর সময় নষ্ট না করে অরিনকে টেনে টেনে নিয়ে গেল ডান দিকের কমন রুমে। সেটায় ঢুকতেই অরিনের হাতটা ছেড়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। বা হাতে এইদিকে অরিন স্তব্ধ। কি থেকে কি হচ্ছে তাই হয়তো বুঝে আসছে না তার। সে আগ বাড়িয়ে রৌদ্রকে কিছু জিজ্ঞেস করবে তার আগে তার উপর এক প্রকার ক্ষুদ্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে রৌদ্র। এক হাতে অরিনের ক্ষুদ্র মুখখানা খানিক উঁচুতে তুলে বড় মুহূর্তে ঠোঁটের ভাঁজে চোখ ডুবিয়ে দিল আলগোছে। অরিন চোখ বড় সড়ো করে তাকিয়ে রইল। ঘটনার আকস্মিকতা বেচারি তবদা খেয়েছে যেন। পলকটাও কেমন পড়ছে না তার। ওদিকে রৌদ্রর ছোটের পরশ ক্রমশ গাঢ় হচ্ছে। অরিনের নরম অধর যুগলের উপর ক্ষণে ক্ষণে বসানো দাঁতের স্পর্শ স্পষ্ট জানান দিচ্ছে রৌদ্রের অঘোষিত আক্রোশের কথা। অরিন কেঁপে কেঁপে উঠছে বারবার। তার কম্পনরত হাত দুটো তৎক্ষণাৎ বুক বরাবর ঠেলতে লাগলো রৌদ্রকে। তবে রৌদ্র আজ ছাড়ছে না। সে ব্যস্ত নিজের আক্রোশ মেটাতে। তার শক্তপোক্ত দাঁতে লাগামহীন কামড়ে ব্যথায় নীল হয়ে আসছে অরিন। মেয়েটা চোখ বেয়ে তৎক্ষণাৎ গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রু। রৌদ্র নিজের কাজ বহাল রেখে এক পলক তাকালো সেদিকে। মুহূর্তে জিভে কেমন ক্ষীরের স্বাদ অনুভব হতেই সে সময় নিয়ে ছাড়লো অরিনের ঠোঁটজোড়া। অরিন ছাড়া পাওয়া মাত্রই বুকে হাত থেকে পাগলের মতো নিঃশ্বাস ফেলতে লাগলো। তার ঠোঁট দুটো যা চলছে না, মনে হচ্ছে কেউ বুঝে ইচ্ছে করেই এক মুঠো মরিচ গুঁড়ো ডলে দিয়েছে তার ঠোঁট বরাবর। রৌদ্র নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের উপর খানিকটা স্পর্শ করতে নিলেই হকচকে উঠছে অরিন। ভয় কিছুটা পিছিয়ে যায় তৎক্ষণাৎ। তা দেখে ছোট পিষে হাসল রৌদ্র। অরিনের থুতনিতে আঙুল ছেঁকে মুখটা সামান্য উঁচু করে নির্বাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হুচ করে বলা নেই কওয়া নেই ছাড়াই অরিনের সদ্য কেটে যাওয়া ঠোঁটকে আবারও টেনে ধরলো নিজের ঠোঁটের ভাঁজে। পুরোটা লহু শুষে নিয়ে তবেই ছাড়লো সে। অরিনের বুক কাঁপছে। রৌদ্র হয়তো টের পেয়েছে তা নিজেও, তবুও নিজের চিরায়ত স্বভাবকে যথাসম্ভব হলো সে আবৃত রেখে এক হাতে ধীরে সুস্থে অরিনের মাথাটা হিজাবটা খুলতেই লাগলো। অরিন বাধা দিল না। বাধা দিয়ে থোড়াই বাস খাবে সে। মেয়েটা যে কি করে ভুলে গেল এই লোকের খাটতারামি সহ্য হয় না। এর সুষ্ঠু নিদর্শন তো সে বিদেশে যাত্রাতে পেয়েছে বেশ ভালোভাবে। তারপরও যে কেন এমন যে করতে গেল, করেছে তো করেছে, এবার সাজা পুছুক। প্রায় মিনিট দুয়েকের প্রচেষ্টায় রৌদ্র সক্ষম হলো অরিনের মাথার হিজাবটা খুলে নিতে। হিজাবটা খুলে সেটাকে ফেলে দিল নিচে। অতঃপর অরিনের দিকে তাকালো ঘোলাটে চোখে। ঘোলাটে দৃষ্টি অরিনের মুখমণ্ডল থেকে নেমে কণ্ঠদেশে এসে ঠেকতেই তার ঠোঁটের কোণে দেখা মিলল বাঁকা হাসির রেশ। মেয়েটার সম্পূর্ণ কণ্ঠদেশ জুড়ে স্পষ্ট জলজল করছে তারই দেওয়া কালচে হয়ে আসা দাগগুলো। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটার কণ্ঠদেশে মুখ জুপিয়ে দেয়। সেটায় আলতো ঠোঁটের পরশ এঁকে হাসকি স্বরে বলে উঠছে, জানিস আমি পাগলাটে স্বভাবের মানুষ, তারপরও কেন আমায় পাগল করিস সানশাইন? তোর কাছে এলেই তো নিজেকে সামলাতে হিমশিম খেতে হয় আমার। সেখানে তুই আমাকে বারবার নিজের কাছে টেনে আনলে আমি কিভাবে নিজেকে আটকাই বল? অরিন নিশ্চুপ। রৌদ্রের ঠোঁট জীবের অবাধ্য বিচরণে আপাতত খুব কাছে। তার সম্পূর্ণ কায়া জোরে মুহূর্তেই খেলে গেল এক ছটাক বিদ্যুৎ। নিজেকে ঠিকঠাক সামলাতে না পেরে এসে তৎক্ষণাৎ খামচে ধরে রৌদ্রের ঘাড়। রৌদ্র হাসলো পোথার। পর মুহূর্তে অরিনের কোমর আঁকড়ে ধরে তাকে উঁচিয়ে তুলল। সামান্য অরিনের চোখ রেখে তাকে নিয়ে বসালো পাশের স্নেক কাউন্টারের ওপর। তারপর আবারও ঝাঁপিয়ে পড়ল অরিনের মাঝে। অরিনের নরম গোলাপি অধৈর্যের উপর এক প্রকার কর্তৃত্ব চালাচ্ছে রৌদ্র। ছোটের কাজ বহাল রেখে রৌদ্রের ব্যস্ত হাত দুটো ধীরে সুস্থে মেয়েটার পরের জামাটা নামিয়ে দিল কাঁধ হতে। পর করে আলতো করে ঠোঁট বসালো অরিনের উন্মুক্ত কাঁধে। তার হাত দুটোর স্পর্শ মেয়েটার কোমল স্থানে পড়তেই অরিনের কণ্ঠ অস্ফুটে বেরিয়ে আসে মৃদু চিৎকার ধন্যে, যা মুহূর্তেই আরেক ধাপ পাগল করে তুলল রৌদ্রকে। সে আসলে সে কাছে টেনে নেয় দুর্বল অরিনকে। অরিন থামাচ্ছে না তাকে। তাছাড়া এই পাগলকে থামাবার মতো সাধ্য তার আছে। রৌদ্রের হাত দুটো আবারও মত্ত হলো তাদের বেহা স্পর্শে মেয়েটাকে নিঃশব্দে গুড়িয়ে দিতে। সম্পূর্ণ কায়াজুর রৌদ্রর অবাধ বিচরণে কাঁপছে অরিন।
তার ঠোঁট দুটো কেমন চিরচির করে কাঁপছে। রৌদ্র এবার মুখ তুলো অরিনের কণ্ঠা হতে, গোলাটে চোখে তাকালো কাপড়শ্রীয় মেচার পানে। অরিনের তিত্তির করে কাঁপতে থাকা রক্তাক্ত উষ্ঠদয় ব্যাপকভাবে উন্মাদ করেছে তাকে। রোজ আর সামলাতে পারল না নিজেকে। তৎক্ষণাৎ মেচার কণ্ঠা এক হাতে আলতো করে চেপে ধরে হিসিয়ে বলল, সরি হানি, বাট আই ব্যাডলি নিড ইউ রাইট নাও। অরিন নিবু নিবু চোখে তাকায় এক পলক, মুখ খুলে কিছু বলবে তার আগেই তার চোখ আটকালো রোজের হাতের দিকে, যা আপাতত ব্যস্ত হয়েছে অঙ্গের বস্ত্র খুলতে। অরিন তৎক্ষণাৎ হকচকে উঠে ভয়ার্থ কঞ্চে মিনমিনিয়ে বলে, ডাক্তার সাহেব, এটা এয়ারপোর্ট। Who the hell fucking cares about that? এয়ারপোর্টের এক্সিট দিয়ে একে একে বেরিয়ে গেল সকল যাত্রী। অধীর আগ্রহে অপেক্ষারত সাব্বির সাহেব এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ফেলছেন। তবে না মেয়ে কিংবা মেয়ের জামাতা দুজনেরই কোনোরূপ পাত্তা নেই। কোথায় আছে ছেলে মেয়ে দুটো কে জানে। চিন্তিত সাব্বির সাহেব উদাস মুখে বড় ভাইয়ের দিকে চোখ ফেললেন, মুখ ভার করে বলতে লাগলেন, ভাইজান ওরা এখনো এলো না যে? কবির সাহেবও একই রকম চিন্তিত। তবে বাইরে থেকে মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে মাথা নাড়লেন শুধু। এক হাতে আলতো করে ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরে বললেন, আহা, এসে পড়বে তো, এত টেনশন নেওয়ার কি আছে? চিন্তিত সাব্বির সাহেব মুখে হাসলেও মনে মনে বেশ বিচলিত। অন্যদিকে ক্লান্ত দেহটা নিয়ে একেবারে নেতিয়ে পড়েছে অরিন। রোজও মেয়েটার উপর ভর ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। ঘমার্ত গা বেয়ে চুপচুপ করে ঝরে পড়ছে ঘামের কণা। রৌদ্র সময় নিয়ে সরে এলো অরিনের কাছ থেকে। পরনের প্যাঞ্চা চেনি ঠিকঠাক করে নিল আলগোছে। পর মুহূর্তে মেঝেতে অবহেলিত আকারে পড়ে থাকা শার্টটা তুলে গায়ে চড়ালো রৌদ্র। পরিশেষে নিঃশব্দে এগিয়ে এলো অরিনের কাছে। নেতিয়ে পড়া মেয়েটাকে যত্নের সাথে কাপড়গুলো পরিয়ে দিল রৌদ্র। পাশের সিঙ্ক থেকে পানি দিয়ে অরিনের মুখটাও ধুয়ে দিল যত্ন করে। অরিন মাথা নিয়ে বসে আছে। রৌদ্র মেয়েটার কপাল বরাবর শব্দ করে চুমু খেয়ে দুষ্টু কঞ্চে বলে হচ্ছে, It was such a wonderful experience, honey. I really enjoyed it. I'm sure you did too. এন বাক্য কর্ণ ঘুরে পৌঁছাতে কান্দুরো ছাঁচা করে উঠল অরিনের। নুইয়ে রাখা মাথাটা তার আরো খানিকটা নুইয়ে গেল তক্ষণি। রৌদ্র আর চোখে দেখলো সবটা। সে আলতো করে হাত রাখলো মেয়েটার দুগালে, মুখটা সামান্য উঁচু করে বাঁকা হেসে বলল, এবার বলো হানি, বাসায় গিয়ে বলবে আমরা লন্ডন কেন গিয়েছিলাম? অরিন ভুলবশত উপনিজ মাথা নাড়াতে গিয়েও তৎক্ষণাৎ নিজেকে সুঝে নিয়ে জানে ভাবে মাথা নাড়ল। রৌদ্র হাসলো ঠোঁট পিছে। অরিনের কেটে যাওয়া ছোটের দিকে সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলি উঠল, এখন কি বাসায় যাবে নাকি আরেকবার চলবে? তৎক্ষণাৎ হকচকে উঠে অরিন চকিত দৃষ্টি ফেলে চেঁচিয়ে উঠে এক প্রকার বলে, এই না না না, একদম না, চলুন চলুন। রৌদ্র অন্যত্র মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসল। অরিন তড়িঘড়ি করে সিঙ্ক থেকে নেমে এসে দৌড়ে চলে গেল বাইরে। রৌদ্র কিয়ৎক্ষণ নিজেকে ঠিকঠাক করে নিয়ে অবশেষে বেরিয়ে গেল রুম থেকে। দুর্বল চোখ জোড়া নিয়ে এক্সিটের বাইরে তাকিয়ে আছেন সাব্বির সাহেব। ঠিক এমন সময় পেছন থেকে ভেসে আসে তার আদুরে মেয়ের কণ্ঠ। বাবাই। তড়িৎ পেছনে ফিরলেন সাব্বির সাহেব। সামনে থেকে মেয়েকে দৌড়ে আসতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না বেচারা। নিজেও ছুটতে গেলেন মেয়ের কাছে। দু হাতে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে নিয়ে চুপচাপ মেয়েকে জড়িয়ে রাখলেন কিয়ৎক্ষণ। খাখা করতে থাকা বুকটা তবে এতক্ষণে ঠান্ডা হলো তার। তিনি সময় নিয়ে মেয়েকে বুক থেকে সরলেন। মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তবে তার দৃষ্টি গিয়ে ছেকলো মেয়ের কেটে যাওয়া ঠোঁটের দিকে। সাব্বির সাহেব আটকে উঠলেন। তা দেখে চিন্তিত মুখে মেয়েকে জিজ্ঞেস করলেন, মা তোমার ঠোঁট কাটলো কিভাবে? হাসি হাসি মুখখানা তাৎক্ষণ থমথমে হয়ে গেল বেচারি অরিনের। সে নজর ঘুরিয়ে এক পলক পেছনে তাকাতেই দেখে রৌদ্র তার চাচাদের সাথে কুশলাদি বিনিময় ব্যস্ত। অরিন তখন ফুস করে নিঃশ্বাস ফেলল। কথা কাটাতে মিথ্যে বলল, ঘুমের ঘোরে দাঁতের সাথে লেগে গিয়ে ব্যথা লেগেছে আব্বু। সাব্বির সাহেব শুকুটালেন। এ আবার কেমন যুক্তি, তাই হয়তো ভাবছেন তিনি। তবে তিনি মেয়েকে তার খাটলেন না এ নিয়ে, বরং মনে মাঝে জমিয়ে রাখা বাদ বাকি কথাগুলো মেয়ের সঙ্গে বলতে লাগলেন হাসি মুখে। ওদিকে রৌদ্র পেছনে দাঁড়িয়ে বাকিদের সাথে কথা চালালেও তার নিখাত দৃষ্টি এখন নিবদ্ধ অরিনের দিকে। তাসিক সাহেব কথা বলার এক পর্যায়ে খেয়াল করলেন ব্যাপারটা, খানিক টিপ্পনি কেছে বললেন, বলি রোদ, মেয়েটা কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, ও আমাদের সাথেই আমাদের বাড়িতেই যাচ্ছে। তাই দেখা দেখি
পর্যায়টা না হয় বাড়িতে গিয়ে কমপ্লিট করিস কেমন? রৌদ্র ধীরে সুস্থে নজর সরিয়ে আনলো অরিনের উপর থেকে। স্মিত হেসে হাত বাড়িয়ে মাথা চুলকে বলে উঠছে, ওকে। এন কথায় তায়েব সাহেব এবং তাসিক সাহেব দুজনই গা দুলিয়ে হাসছেন। ঠিক তখনই তিনজনের হাসি ঠাট্টার মাঝে এসে উপস্থিত হলেন গম্ভীর মুখ কবির সাহেব। রৌদ্র তৎক্ষণাৎ স্মরণ হয়ে দাঁড়িয়ে বাবাকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করল। কবির সাহেব গম্ভীর মুখে প্রত্যুত্তর করলেন। কিয়ৎক্ষণ বাদে তিনি কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, ফ্লাইট তো প্রায় 1.5 ঘন্টা আগে ল্যান্ড হলো, সবাই বেরিয়ে গেলে, অথচ তোমাদের আসতে এত লেট হলো যে? তা কোনো সমস্যায় পড়ছিল নাকি? রৌদ্র ভীষণ ফচলক ভদ্রতার সাথে জানে ভাবে মাথা নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, না আব্বু, কোনো সমস্যায় পড়িনি। অ্যাকচুয়ালি একটা জরুরি ফাইল ঘাঁটছিলাম, তাই লেট হয়ে গেল। চকচকে কালো রঙের গাড়ি দুটো রাস্তার ধুলো উড়িয়ে মাত্রই এসে থামলো এহসান বাড়ির আঙিনায়। ধীরে সুস্থে সকলে বেরিয়ে আসেন গাড়ি থেকে। অরিন প্রথম গাড়িটায় বসেছিল সাব্বির সাহেবের সাথে, আর রৌদ্র এসেছে পেছনের গাড়িটায়। মেয়েটা তখন থেকে রৌদ্রকে এড়িয়ে চলছে এক প্রকার। যদিও রৌদ্র বার কয়েক চোখে দেখেছে মেয়েটার কর্মকাণ্ড, তবে মুখ ফুটে তেমন কিছু বলেনি। সাব্বির সাহেব মেয়ের মাথায় হাত ধরে বাড়িতে ছুকলেন। অরিন বাড়িতে ঢুকতেই সকলে একযোগে জড়িয়ে ধরল মির্জাকে। রাফিয়া বেগম তো মেয়েকে জড়িয়ে ধরে আর ছাড়ছেনই না। পাশ থেকে জুবাইদা বেগম বার কয়েক সুযোগ খুঁজছেন মেয়েটাকে আদর করতে, তবে রাফিয়া বেগম ছাড়লে তো। অন্যদিকে কিয়ৎক্ষণ বাদে বাড়িতে ঢুকলো রৌদ্র। জুবাইদা বেগম ছেলেকে দেখা মাত্র হাতে বুঝি চা দিয়ে পেলেন আকাশের। তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। ছলছল চোখে কাঁদো কাঁদো গলায় বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? রৌদ্র স্মিত হাসল। মায়ের বুক থেকে মাথা উঁচিয়ে নরম কণ্ঠে বলল, না। জুবাইদা বেগম চোখে হাসলেন খানিকটা। ছেলের সারা মুখে হাত বুলিয়ে দিতে লাগলেন। মানুষটা এমন সময় ড্রয়িং রুমে উপস্থিত হলো অনেক। তার পিছু পিছু লাজুক মুখে এসে দাঁড়ালো ইকরা। অরিন ভাইকে দেখে এক ছুটে চলে এলো ভাইয়ের কাছে। দু হাতে ভাইকে জাপটে ধরে বলল, আই মিস ইউ ভাইয়া। অনেকও বোনকে জড়িয়ে ধরে খানিকটা উঁচিয়ে তুলল জমিন থেকে। চোখ বুজে কিছুক্ষণ নির্বাক হয়ে বোনকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে পরক্ষণে বলল, আই মিসড ইউ টু বনু। প্রায় মিনিট 20 সবার সাথে কুশলাদি বিনিময় করে অরিন পা বাড়ায় ঘরের দিকে। তবে রৌদ্রের ঘরের কাছে এসে দাঁড়াতেই হাত পা ক্রমশ ঠান্ডা হতেই লাগলো তার। লোকটা নিশ্চয়ই ঘরে আছে। অরিন তো এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত ছেলেটাকে রীতিমতো ইগনোরই করে এসেছে। সেক্ষেত্রে ঘরে এখন ঢুকলে না জানি আবার কি বলেই বসে লোকটা। অরিন দুরু দুরু বুকে পা ফেললো ঘরের ভেতর, মাথাটা সামান্য ভেতরে দিকে বাড়িয়ে দিয়ে ঘরটার উকি দিল এক আধবার। চেয়ে দেখলো ঘরে রৌদ্র তত্ত্ব। রৌদ্রের টিকিটা অবধি দেখা যাচ্ছে না। অরিন দু হাতে বুক চেপে ফুস করে নিঃশ্বাস পেল খানিকটা। সে ধরে নিল রৌদ্র বোধহয় অন্য কোথাও আছে। অরিন বেশ খানিকটা স্বস্তি নিয়ে ঘরে ঢুকলো। পেছনে ফিরে ঘরে দৌড় দিয়ে দিল আলগোছে। পরক্ষণে নিজের গা থেকে ক্রিম কালারের ওভারকোটটা এক প্রকার টেনে হিঁচড়ে খুলে নিয়ে সেটা ফেললো খাটের উপর। গলার কাছে ঝুলিয়ে রাখা হিজাবটাও খুলে ফেললো মুহূর্ত ব্যয়। তারপরে কাবার্ড থেকে তোয়ালে এবং কাপড় হাতে নিয়ে পেছনে ফিরতে এক প্রকার চমকে উঠছে মেচা। দেখে রৌদ্র তার একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশ্চর্য! সে তো খেয়াল করেছিল রৌদ্র নেই ঘরে, তবে এখন এলো কোথা থেকে? অরিন ফরকে গিয়ে বলল, আপনি কোথা থেকে এলেন? রৌদ্র হাসলো ছোট কামড়ে। নিজেদের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব নিজ দায়িত্বে খুঁচিয়ে এসে দাঁড়ালো। মেজার গালে আলতো করে ধরে আঙুল ছুঁয়ে হাসকির টোনে বলতে লাগলো, আকাশ থেকে টপকেছি বউজান। এক কথা না চাইতেও হেসে উঠলো অরিন। দু হাতে রৌদ্রের বুক বরাবর আলতো করে ছেলে দিয়ে এক প্রকার মেকি তারা দিয়ে পড়ল, দেখি সরুন, আমার ফ্রেশ হতে হবে। রৌদ্র আলতো করে চেপে ধরে অরিনের দু হাত মেজার চোখের দিকে নিরেট চোখে তাকিয়ে থেকে বলে, এত দূর দূর করছিস কেন জান বাচ্চা? অথচ কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনায় পড়ে তোর কাছ থেকে বেশ দূরে চলে গিয়েছিলাম আমি। তারপর তোর টানে ফিরে এলাম কত কষ্টে, আর তুই কিনা শুধু দূর দূর করছিস আমায়। অজ্ঞতা এমন কথায় মুহূর্তেই কেঁপে উঠছে অরিন। মনে পড়ে যায় সেই বিষাক্ত স্মৃতিগুলোর কথা। রৌদ্রের রক্তাক্ত মুখ, নিথর দেহ, টানা 20 দিনের অচেতনতা, সবটাই কেমন দুর্বিষহ ছিল অরিনের জন্য। মেয়েটা তো রোজ নিয়ম করে রৌদ্রের কেবিনে এসে নিঃশব্দে কাঁদত। কখনো কখনো আপন মনে অচেতন রৌদ্রের সাথে কথা বলতো।
সারাদিন কি করলো না করলো সবটা বলতো, তবে রৌদ্র সে তো কোনো জবাব দিত না। অতীতের মানুষপটের বিষাক্ত স্মৃতিগুলো করা নাড়তে চোখ দুটো কোটর ভরে উঠছে অরিনের। সে তাড়া করে ছলছল চোখে শক্ত দৃষ্টি ফেল রৌদ্রের উপর। মুখভঙ্গি যথেষ্ট শক্ত রেখে রৌদ্রের বুক বরাবর দু হাতে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি সমস্যা আপনার? এগুলো কেন মনে করেছেন আপনি? আমায় কি একটু শান্তি দিতে ইচ্ছে করে না আপনার? আমাকে জ্বালিয়ে কি সুখ পান আপনি? বাকিটা শেষ হবার আগে হু হু করে কেঁদে উঠছে অরিন। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে এসে অরিনের মাথার আলতো করে চেপে ধরে নিজের বুকের সঙ্গে। মেয়েটার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলে উঠছে, সরি আমি এক্সট্রিমলি সরি সানশাইন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এসব বলবো না। প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দে। অরিন থামলো না, উচ্চ গতি বাড়লো কান্নার। তা দেখে আরেক ধাপ অস্থির হলো রৌদ্র। সে তৎক্ষণাৎ খানিকটা সরে এসে নিজের কান দুটোতে হাত দিয়ে ধরে অপরাধী সুরে অরিনের কে বলে উঠছে, আচ্ছা সরি না বেব, এই যে দেখ আমি কানে ধরেছি, কথা দিচ্ছি আর কখনো এসব বলবো না। তুই তুই বললে আমি উঠবসও করবো সানশাইন, প্লিজ ফর গড সেক তুই কান্না থামা। কথাটা বলতে বলতে এই কান ধরে উদ্বাস করতে লাগলো রৌদ্র। দুটো উদ্বাস দিতেই তার বুকে এক প্রকার ঝাপটে পড়ল অরিন। ঘটনার আকস্মিকতায় বেচারা রৌদ্র মেয়েটার কোমর চেপে পিছিয়ে যায় দু কদম। পরক্ষণে নিজেকে সামলে নিল আলগোছে। ওইদিকে অরিন কেমন নাক টেনে টেনে ধরে আসা কঞ্চে বলে উঠছে, আপনি বিষাক্ত স্মৃতিগুলো ভুলে যেতে হয় ডাক্তার সাহেব। আপনি যখন আমার কাছে ছিলেন না, আমায় একটু চোখ মেলে দেখলেন না, আমায় একটু আদুরে গলায় ডাকলেন না, বিশ্বাস করুন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল সে সময়। রোজ রোজ একটা আশা নিয়ে চোখ বুঝতাম, এই বুঝে আপনি চোখ মেললেন, হাঁক ছেড়ে ডাকলেন আমার সানশাইন। আমি অপেক্ষা করেছি আপনার ডাক্তার সাহেব, ভীষণ অপেক্ষা, যার প্রতিটি মুহূর্ত ছিল বিষাক্ত কাটার যন্ত্রণার ন্যায় তীব্র। তবু আমি হাল ছাড়িনি। রৌদ্র মনোযোগ দিয়ে শুনল সবটা। হঠাৎ করেই তার চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়লো দুপুরটা অশ্রুকণা। রৌদ্রের হাতের বাঁধন দৃঢ় হলো আরো কিছুটা। মুখ হা করে নিঃশ্বাস ফেলে পড়ল, আমার মাফ করে দে জান বাচ্চা, আর কোনোদিনও তোকে এভাবে একা ফেলে যাব না। কথা দিচ্ছি সানশাইন, কথা দিচ্ছি। সন্ধ্যা নাগাদ এহসান বাড়ির ড্রয়িং রুমে বেশ ভালো একটা আড্ডা জমিয়েছেন বয়োজ্যেষ্ঠরা। আড্ডার মধ্যমণি কবির সাহেব বড় সোফার এক কোনায় গা এলিয়ে বসে স্মৃতিচারণ করছেন ছোটবেলার। তার আগেই এক গালে হাত ঠেকিয়ে সেসব মনোযোগ দিয়ে শুনছে সাব্বির সাহেব। তাসির সাহেব ও তাইব সাহেব বসেছেন বাম পাশের সোফাটায়। শাহিনুর বসেছেন তাদের মুখোমুখি। অন্যদিকে বাড়ির গৃহিণীরা ব্যস্ত সন্ধ্যার নাস্তা তৈরিতে। খানিকক্ষণ বাদে ওড়না কোনায় ভেজা হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন আমরিন বেগম। তিনি বোধহয় এতক্ষণ ভাবিদের কাজে টুকটাক সাহায্যই করে এলেন। আমরিন বেগম এসে বসলেন স্বামীর পাশে, অতঃপর নিজেও মত্ত হলেন চলমান আড্ডায়। দোতলার ড্রয়িং রুমের পাশে পায়ের উপর পা তুলে বসে আছে আহি, হাতে তার স্মার্টফোন। সেটা আপাতত দক্ষ হাতে চলছে চ্যাটিং। কিয়ৎক্ষণ বাদে সে তার আগমন ঘটল অরিনের। অরিনকে দেখেই আহি খানিকটা নড়ে চড়ে বসলো, ফোনের স্ক্রিনটা অফ করে দিল আলগোছে। অরিন হাসি মুখে এগিয়ে এসে বসলো আহির পাশে, হাত উঠিয়ে মেয়েটার কাজ জড়িয়ে বলল, কি করছেন একা একা? কই তেমন কিছু না, এমনিতেই বসে আছি। অরিন ঠোঁট গোল করে খানিকটা শব্দ করলো। আহির দিকে তাকে সন্তুষ্ট দৃষ্টিতে বলল হঠাৎ, প্রেম করছিস? আমি কিন্তু থতমত খেয়ে বসলো আহি। মুখ হা করে তাকে রইল অবিশ্বাস্য চোখে। চোর ধরা পড়ার ন্যায় কাঁচুমাচু ভঙ্গিতে মিনমিনে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে? অরিন ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। চোর ধরেছে এমন একটা উচ্ছ্বাস দেখে তৎক্ষণাৎ আহির গাল চেনে দিয়ে বলতে লাগলো, আমি কিন্তু হাওয়ায় তীর ছুঁড়ছিলাম, ভাবিনি এভাবে লেগে যাবে। যাকে বল বল, কে সে? আহিরা খানিকটা দনুমনু করতে লাগলো নাম বলতে। অরিন তা দেখে কেমন মুখ কুচকে বলি বসে, এত নাটক করছিস কেন ইয়ার? বলবি তো নাকি? আহির নিজের শুষ্ক অধৈর্যরা চিপ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে বলল, ইফতি। নামটা শুনে জানপড়ে অবাক হলো অরিন। তাকে রইল অবিশ্বাস্য চোখে। কানে বোধহয় ভুল শুনলো কিনা তা যাচাই করতে সে ফের জিজ্ঞেস করলো, কোন ইফতি?
আমাদের ইফতি ভাই? আহিরা ওপর নিচ মাথা নাড়ায় আলতো করে। অতঃপর কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। তারপর পর মুহূর্তে অরিনটা কেমন উল্লাসিত কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল আহিরাকে জড়িয়ে ধরে। আহির সঙ্গে সঙ্গে জিভ নিল দাঁতের ভাঁচায়। অরিনের হাত দুটো চেপে ধরে সতর্ক কঞ্চে পড়ল। কি করছো অরিপু? কেউ শুনে ফেললে নির্ঘাত কেলেঙ্কারি রটবে। অরিন তৎক্ষণাৎ নিজেকে সামলায়। নিজের বাদ ভাঙা উল্লাসগুলো একপাশে রেখে সে কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করে, বাট তোরা দুজন না একে অপরকে দেখতে পারতি না? তাহলে এত কিছু কেমনে কি? আই মুচকে হাসলো কিছুটা সময় নিয়ে। বেশ বিজ্ঞতার সাথেই বলল, জানো অরিপু, দুটো বিপরীত মানুষ একে অপরকে যারা দুচোখে সহ্য করতে পারে না একটা সময়, প্রকৃতির অজানা নিয়মে এরা দুজনে ঠিক বাধা পড়ে এক নতুন অনুভূতিতে, যে অনুভূতি সকল কিছুর ঊর্ধ্বে, যা একবার অনুভব করতে পারলে আজীবন আটকে পড়া যায়। এটা সেই অনুভূতি, এক ভিন্ন অনুভূতির এই নাম সঙ্গীন হৃদয় অনুভূতি। পরদিন রুহি মেয়েটা নাকি বেশ অসুস্থ। ভাই এসেছে শুনে আসতে চাইলেও তার ডাক্তার তাকে একদম নিষেধই করে দিয়েছে। কয়েকটা দিন জার্নি করা থেকে অজ্ঞতা এমন একটা পরিস্থিতি মেয়েটার মন বড্ড খারাপ। তাই এহসান বাড়ির সকলে আজ সিদ্ধান্ত নিয়েছে রুহিকে দেখতে যাবে। তাই তো সকাল সকাল মেয়েটার জন্য এটা সেটা রাতে ব্যস্ত রমণীরা। বাড়ির ছোট সদস্যরাও ব্যস্ত তৈরি হতে। মাহিরা গো ধরেছে সে যাবে না, কিন্তু কেন সেটা জিজ্ঞেস করলে কিছুই বলছে না মেয়েটা। গত 1 ঘন্টা যাবৎ মাইমুনা বেগম মেয়েকে জিজ্ঞেস করে যাচ্ছেন কারণ, তবে না মাহিরা বলছেই না কিছু। মাইমুনা বেগম এক পর্যায়ে অতিষ্ঠই হলেন। শক্ত মুখে মেয়েকে বিড়বিড় করে বকতে বকতে চলে গেলেন ঘর থেকে। ওইদিকে মাকেও যেতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল মাহি। পা দুটো বুকের কাছে উঠিয়ে চেপে ধরে বসে রইল চুপচাপ। পরক্ষণে তার কল্পনার মানসপটে ভেসে উঠল সেদিনকার দেখা সেই বাদামি চোখের মানুষটাকে। মাহিরা তৎক্ষণাৎ 2 ধারে মাথা নাড়িয়ে তাকে বলার চেষ্টা চালায়, তবে না কেন যেন সেই বাড়ি থেকে এসেছে পর থেকে ওই আগন্তুককে বলতে পারছে না মাহি। আগন্তুকের তীক্ষ্ণ দৃষ্টিকে বড্ড ভয় পেয়েছে মির্জা। তাই তো তাকে দেখার পর দিনই এক প্রকার ছুটে চলে এসেছে বাড়িতে। আজ বোধহয় তার জন্যই ও বাড়িতে যেতে চাচ্ছে না সে। বাড়ি ভর্তি মানুষজন, কেউ কেউ ব্যস্ত আড্ডায়, তো কেউ মগ্ন এইদিক ওইদিক খোঁড়াখুড়িতে। দুপুরের লাঞ্চ টাইম। শিকদার বাড়িতে জমেছে বেশ কিছু পরিচিত মানুষের চল। এহসান বাড়ির সদস্যরা মাত্র পৌঁছেছেন এই বাড়ি। এহসান বাড়ির গৃহিণীরা আগে এসে পৌঁছালেও বাড়ির কর্তারা কেমন পিছিয়ে রইলেন এই পর্যায়ে। অবশ্য শহরে ব্যস্ত রাস্তা বলে কথা, যানজট যেন নিত্যদিনকার সঙ্গী এই শহরের। জুবাইদা বেগম সহ বাকিটা শিকদার বাড়ির বড় ড্রয়িং রুমের পা রাখতেই তৎক্ষণাৎ তাদের নিকট ছুটে এলেন সামা খাতুন। মানুষটা এসে বুকে জড়িয়ে ধরলেন বেয়ানকে। মুখে তার সে কি উৎফুল্লতা, চোখ দুটো কেমন চকচক করছে খুশিতে। শুধু কি তিনি, জুবাইদা বেগমেরও যে খুশিতে গদগদ হয়ে যাবার মতো অবস্থা। কতদিন পর বেয়ানকে দেখলে যে খুশি হবেন না। মিনিট খানিকে বেয়ানকে জড়িয়ে রেখে সায়মা খাতুন অবশেষে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, এত দেরি কেন করলে আপা? সে কখন থেকে বসে আছি আপনাদের জন্য। জুবাইদা বেগম মৃদু হাসলেন, সামান্য গলা খাকারি দিয়ে বলে উঠলেন, দেরি করে আসার জন্য দুঃখিত ভাই। তা বলছিলাম কি, রেহান আর রুহি কোথায়? কথাটা বলতে দেরি অমনি জুবাইদা বেগমকে পেছন থেকে এক জোড়া হাত এসে জাপটে ধরতে দেরি হলো না। ঘটনার আকস্মিকতায় বেচারি এক প্রকার হকচকিয়ে উঠলেন যেন। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরলেন। হুটহাট এভাবে চেপে ধরার স্বভাবটা তোর আর গেল না, তাই না? পেছন থেকে রুহি মুচকি হাসলো। 4 মাসের হালকা উঁচু পেঁচা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো মায়ের সামনে। ইদানিং মেয়েটার মুখে কেমন মাতৃত্বের একটা মিষ্টি আভা ফুটে উঠেছে। গাল দুটো তো দেখা মিলছে ইচ্ছ লাল চকচকে ভাব। গায়ে বোধ হয় খানিকটা মাংস জমেছে এই কয়দিনে। অবশ্য রেহান যা খেয়াল রাখে না মেয়েটার, শুধু কি আর খেয়াল, এ যে এক প্রকার চোখে হারানো যাকে বলে। জুবাইদা বেগম আলতো হেসে 2 হাত বাড়িয়ে মেয়েকে বুকে টেনে ধরলেন। রুহির মাথার এলোমেলো চুলগুলোকে খানিক পরিপাটি করে দিয়ে বললেন, নানু ভাই কেমন আছে? রুহি মায়ের বুকে নাক ঘষল একটুখানি, পরক্ষণে মিনমিন করে বলল,
আলহামদুলিল্লাহ, বেশ ভালো। গিয়ে রাঙা চকচকে গাড়িটা মাত্র এসে দাঁড়ালো শিকদার বাড়ির সামনে। গাড়ির ফ্রন্ট সিট থেকে বেরিয়ে এলেন সাব্বির সাহেব। নিজ উদ্যোগে তড়িঘড়ি করে ড্রাইভার মকবুল মিয়ার সাথে ছুটলেন গাড়ির ডিকির ধারে। সেখান থেকে অতি যত্নে একে একে নামিয়ে আনলেন মিষ্টির প্যাকেটগুলো। ওইদিকে এতক্ষণে তাসিক সাহেব বাকিরাও বেরিয়ে এলেন আলগোছে। কবির সাহেব হাসি মুখে গাড়ি থেকে বেরোতেই অমন ওসমান শিকদার ছুটে এলেন এক প্রকার। তারপর কেমন ব্যস্ত হয়ে পড়লেন সকলের সঙ্গে কুশলাদি বিনিময়ে। এইদিকে গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে ফোন ঘাটছেন তৌসিফ সাহেব। ঘাটছে বললে ভুল হবে, তিনি তো এক নাগারে সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছেন অনিকের ফোনে। তবে ছেলেটা ফোন ধরলে তো সে যে এতক্ষণ ধরে কি করছে কে জানে। অথচ বাড়ি থেকে বউ নিয়ে এসে সবার আগেই সেই বেরিয়েছে। গায়ে কালো রঙের কাতুয়া জড়ানো তাসিক সাহেব যখন ফোনেতে মগ্ন, তখনই তার গা ঘেঁষে দাঁড়ালেন তায়েব সাহেব। দৃষ্টি তাসিক সাহেবের ফোনের স্ক্রিনে নিবদ্ধ রেখে সন্ধিয়ান গলায় বলেই উঠলেন, কি করছিস? তাসিক সাহেব মুখ কুচকালেন তৎক্ষণাৎ। হৃদয়ের মাঝে গোটা গোটা ভাঁজ ফেলে কাটকাট কঞ্চে বললেন, হাডুডু খেলবা? তায়েব সাহেব যেন বড্ড নাখোশ হলেন এহেন তেরা উত্তরে। তিনি কোমরের দুধারে হাত থেকে গম্ভীর কঞ্চে বলে উঠছেন, হ্যাঁ খেলবো, চল। তাসিক সাহেব ফুস করে নিঃশ্বাস ফেলে ফোনটা পকেটে ঝুঁকিয়ে শটান হয়ে দাঁড়ালেন। এবার কিছুক্ষণ এক দৃষ্টিতে তায়েব সাহেবের দিকে তাকিয়ে হুচ করে ফিক করেই হেসে ওঠেন মানুষটা। বাইরে যান বাহুটার ভেতর দিয়ে নিজের হাঁচা ঘুরিয়ে এনে সামনের দিকে পা বাড়িয়ে বললেন, চলো তবে। কি খাবে? মাঝপথে গাড়ি থামে এহেন হুটহাট প্রশ্নে ভরকা ইকরা। ওইদিকে অনেকটাও কেমন গম্ভীর চোখে তাকিয়ে আছে মির্জার দিকে। ইকরা কেমন চোখ গিল নিজ অজান্তে। অনেক হাসলো ছুঁচ কামড়ে নিজ থেকে এগিয়ে এসে মির্জার দিকে। অতঃপর হিসিয়ে বলল, চলো পেছনে যাই। গলা শুকিয়ে এলো ইকরার। খানিকটা শুকনো ঢোক গিলে কেমন আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কেন? অনেক এক পলক নীরব চোখে তাকিয়ে রইল। পরক্ষণে গাল ভর্তি চমৎকার হাসি টেনে দুষ্টু কঞ্চে বলল, কানে কানে বলবো মে, চলো। অতঃপর আর কি বা করা। ইকরা চুপচাপ মাথা নিচু করে বসে রইল নিজ আসনে। অনেক প্রথমে গাড়ি থেকে বেরিয়ে এসে পরক্ষণে ইকরাকে গাড়ি থেকে বের করে আনে। তারপর আশেপাশে সরু রাস্তায় খানিক সতর্ক চোখ বুলিয়ে ইরাকে নিয়ে আবারও ঢুকে পড়লো ব্যাক সিটে। গাড়ির সবগুলো ডোর ভেতর থেকে ভালো মতন লক করে মেয়েটার দিকে বাঁকা চোখে তাকালো অনেক। যে দৃষ্টির কবলে পড়ে লজ্জায় পড়লো ইকরা। তৎক্ষণাৎ মাথাটা নিচু করে নিল লজ্জাপতির। তার গৌরব বরণ গাল দুটোতে কেমন ইতিমধ্যে দেখা দিয়েছে লাল চকচকে আবরণ। অনেক মন্ত্রমুগ্ধের ন্যায় তাকে রইল নিজের বউ নামক পরিটার দিকে। সময় পেরোলো বোধহয় কয়েক মিনিট। এরপর হুট করে অনেক ইকরার এক হাত টেনে এনে রাখলো নিজের বুকের উপর। হাসকি স্বরে পড়ল, এই জায়গাটা কেমন চিনচিন করছে মায়াবিনী, কেন করছে হঠাৎ? ইকরা ভরকায় থাকায় মুখে এক রস চিন্তার ছাপ ফুটে সে তৎক্ষণাৎ অস্থির হয়ে পড়ে অনেকের জন্য। খানিকটা এগিয়ে এসে অনেকের গালে এক হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? আমাকে একটু বুঝিয়ে বলুন না, আমার টেনশন হচ্ছে তো। অনেক মুগ্ধ হাসল মেয়েটার এহেন চিন্তা দেখে। সে তৎক্ষণাৎ মেয়েটার হাতখানায় টান বসাতে ইকরা আশ্রে পড়ল অনেকের বুকের উপর। ঘটনার আকস্মিকতা হকচকিয়ে গেল বেচারি। তড়িতে চোখ খুলে অনেকের দিকে তাকাতেই অনেক কেমন বাঁকা হাসলো যেন। ইকরার নরম অধৈর্য যুগলের উপর আঙুল চালাতে চালাতে হিসিয়ে পড়ল, আমার কেমন বড্ড প্রেম প্রেম পাচ্ছে মায়াবিনী, আজ না হয় ঘোরাঘুরি বাদ, এসো প্রেম বিলাস করি। শিকদার ভাই ড্রয়িং রুমে এক প্রকার হই হুল্লোড় জমেছে। পুরুষগণ জমিয়েছেন আড্ডার আসর। এদিকে গৃহিণীরা মিলে একসাথে খাবার সাজাচ্ছেন টেবিলে। জুবাইদা বেগম, রাফিয়া বেগম যে পরে হাতে হাত লাগাচ্ছেন টুকটাক। তা দেখে সায়মা বেগমের সে কি অভিমান। বেয়ানরা এসে নাকি কাজে হাত বাটাবেন, এও দেখতে হবে তার। সায়মা বেগম বার কয়েক ভীষণ অভিমান নিয়ে বলেছেন মানুষ দুটোকে তারা যেন আর কাজ না করে। তবে মিশুক জুবাইদা বেগম আর রাফিয়া বেগম সায়মা বেগমের এহেন কথা এক প্রকার হেসি উড়িয়ে দিয়েছেন। অগত্যা বেয়ানদের সাথে কথাবার্তা আর পেরে না উঠে চুপ করে রইলেন সায়মা খাতুন। এত মিশুক মনের বেয়াই বাড়ির মানুষজন পেয়ে ইতিমধ্যেই মনে মনে বার কয়েক শুকরিয়া আদায় করে নিয়েছেন তিনি। গৃহিণীদের টুকটাক কাজকর্ম এবং কথাবার্তা যখন চলমান ঠিক তখনই ডাইনিংয়ে এসে উপস্থিত হলেন গম্ভীর মুখ এক রমণী। রমণীর গায়ে জড় মোটা পাড়ের ঘিয়ে রঙা টাঙ্গাইলের শাড়ি,
দু হাতে শোভা পাচ্ছে মোটা মোটা বালা, কানে গলাতেও স্পষ্ট দেখা যাচ্ছে পাতলা অথচ দামি দামি গহনা। কাজের এক ফাঁকে সাইমা খাতুনের দৃষ্টি গিয়ে পড়ল গম্ভীর মুখ রমণীর পানে। তৎক্ষণাৎ মুখভঙ্গি পরিবর্তন ঘটল তার। তিনি একগাল হাসি দিয়ে সদ্য উপস্থিত হওয়া রমণীকে উদ্দেশ্য করেই বললেন,